সবাইকে ওয়েলকাম করছে ইংলাইট দুর্জয় এই প্ল্যাটফর্মটিতে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 আর্ট অ্যান্ড ক্রাফটের লেসন 2 ফোক মিউজিক নিয়ে। সো চলো দেরি না করে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে আমরা দেখছি এখানে লেখা আছে লেসন 2 ফোক মিউজিক। ফোক মিউজিক বলতে বোঝানো হয় লোকসঙ্গীত। এখন এটার ব্যাপারে আমরা ডিটেইলে জানবো। একদম শুরুতেই বলা আছে যে here is an excerpt from an article on Bengali folk music written by the late Mridul Kanti Chakraborty, who was an expert in music and also sang bound songs and published in Bangla media. এই যে এক্সার্ট কথাটা আছে এটার অর্থটা কিন্তু নিচেই দেওয়া আছে, এর মানে হচ্ছে নির্বাচিত অংশ, মানে কোনো একটা বড় লেখা থেকে বা বড় কোনো একটা জায়গা থেকে একটা নির্দিষ্ট অংশ নিয়ে আসা আর কি। হিয়ার ইজ অ্যান এক্সার্ট, এখানে একটা নির্বাচিত অংশ আছে ফ্রম এন আর্টিকেল, একটা আর্টিকেল থেকে। আর্টিকেলটা কিসের উপর, প্রবন্ধটা কিসের উপর? বেঙ্গলি ফোক মিউজিক, বাংলা লোকসঙ্গীতের উপর, যেটা লিখেছেন লেট মৃদুল কান্তি চক্রবর্তী। লেট বলতে বোঝায় যে প্রয়াত বা মৃত এরকম। হু ওয়াজ, মানে এখানে মৃদুল কান্তি চক্রবর্তীর পরিচয়টা দিচ্ছেন। হু ওয়াজ অ্যান এক্সপার্ট ইন মিউজিক অ্যান্ড অলসো স্যাং বাউল সংস। যিনি ছিলেন এক্সপার্ট ইন মিউজিক, মিউজিকে বা সঙ্গীতে তিনি এক্সপার্ট ছিলেন। অ্যান্ড অলসো স্যাং বাউল সংস, তিনি বাউল সঙ্গীতও গেয়েছিলেন। অ্যান্ড পাবলিশড ইন বাংলাপিডিয়া, এবং প্রকাশিত করেন বাংলাপিডিয়াতে। দ্য এক্সার্ট হ্যাজ বিন স্লাইটলি এডিটেড ফর ইংলিশ ফর টুডে। এই যে নির্বাচিত অংশটা আছে, মানে ওনার যে আর্টিকেল থেকে নেওয়া হয়েছে যে অংশটা, এটা হালকা, স্লাইটলি মানে কি হালকা, হালকা এডিট করা হয়েছে ফর ইংলিশ ফর টুডে, এই যে তোমাদের যে বইটা আছে এটার জন্য। কার্টেসি অফ দ্য এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ, সৌজন্যে হচ্ছে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশের সৌজন্যে। রিড দ্য এক্সার্ট, এই উদ্ধৃতাংশটা পড়ো, এক্সার্ট মানে উদ্ধৃতাংশ হতে পারে, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এর নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দাও। সো চলো আমরা মেইন যে প্যাসেজে সেটাতে চলে যাই। একদম মেইন প্যাসেজে বলছে ফোক মিউজিক কনসিস্টস অফ, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, বলছে যে কনসিস্ট অফ মানে কি গঠিত, ফোক মিউজিক গঠিত songs and music of a community, একটা কমিউনিটি বা সম্প্রদায়ের সঙ্গীত এবং গান এগুলোর সমন্বয়। দ্যাট আর নট ইনফ্লুয়েন্স, এই গানগুলো বা এই সঙ্গীতগুলো বা ওভারঅল ফোক মিউজিকটা নট ইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, মানে মূলত এখানে বোঝাচ্ছে এই যে সঙ্গীত আছে, মিউজিক আছে, এগুলো নট ইনফ্লুয়েন্স, প্রভাবিত নয় বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, কোনো পরিশীলিত সঙ্গীতের নিয়মাবলী দ্বারা। পরিশীলিত বা সফিস্টিকেটেড মানে হচ্ছে পরিশীলিত, এটা দ্বারা বোঝাচ্ছে যে একদম সাজানো গুছানো সবকিছু খুব আয়োজন করে যে গানগুলো গাওয়া হয় এইরকম কিছু না। এরপর বলছে অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলস, অথবা প্রচলিত যে সঙ্গীতের ধরন আছে, শৈলী আছে, রীতি আছে, এরকম কিছু না। তাহলে কি, এটা আমরা একটু পর জানবো। এরপর বলছে বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক, বাংলাদেশের রয়েছে ঐতিহ্য, হেরিটেজ মানে কি ঐতিহ্য, অফ রিচ ফোক মিউজিক সমৃদ্ধ লোকসঙ্গীতের, হুইচ ইনক্লুডস যেটা অন্তর্ভুক্ত করে বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস, মানে ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ এই দুই ধরনের গান বাংলাদেশের এই ফোক মিউজিক অন্তর্ভুক্ত করে। মানে বাংলাদেশের যে ফোক মিউজিক আছে এখানে ধর্মীয় গানও আছে আবার ধর্মনিরপেক্ষ গানও আছে। তো আমি এই জায়গাটা যদি আরেকবার বলি শুরু থেকে, যে ফোক মিউজিক গঠিত সঙ্গীত এবং বাদ্যযন্ত্র বা সংস এবং মিউজিকের সমন্বয়ে একটা কমিউনিটির বা একটা সম্প্রদায়ের, যেগুলো প্রভাবিত নয় কোনো সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস বা পরিশীলিত সঙ্গীতের নিয়মাবলী দ্বারা, অথবা এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল, প্রচলিত কোনো সঙ্গীতের স্টাইল বা শৈলী দ্বারা। বাংলাদেশে রয়েছে একটা ঐতিহ্য অফ রিচ ফোক মিউজিক, সমৃদ্ধ লোকসঙ্গীতে, হুইচ ইনক্লুডস যেটা অন্তর্ভুক্ত করে ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ সঙ্গীত দুটোকেই। ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড, ফোক মিউজিককে হয়তো বর্ণনা করা যেতে পারে এজ দ্য মিউজিক অফ দ্য এনশিয়েন্ট টাইমস, প্রাচীন সময়ের মিউজিক হিসেবে, দ্যাট স্প্র্যাং মানে আবির্ভূত হওয়া, যেটা আবির্ভূত হয়েছে ফ্রম দ্য হার্ট অফ আ কমিউনিটি, একটা কমিউনিটির একদম হৃদয় থেকে আবির্ভূত হয়েছিল এটা বলা যায়। বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, তাদের যে প্রাকৃতিক শৈলী আছে, স্টাইল বলতে শৈলী বোঝানো হচ্ছে,
তাদের এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, তাদের অভিব্যক্তির যে প্রাকৃতিক শৈলী আছে সেটার ভিত্তিতে ওইটা আনইনফ্লুয়েন্সড, প্রভাব মুক্ত বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক অর মডার্ন পপুলার সংস। একটু আগে আমি যেটার কথা বললাম যে আমরা আধুনিক যে গানগুলো দেখি ওই রকম কোনো কিছু দ্বারা এটা প্রভাবিত না। মানে আধুনিক গানে যেই ডাকডোল পিটিয়ে হচ্ছে একদম অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করে গান গাওয়া হয়, ব্যাপারটা এরকম না। এইরকম জিনিসগুলো থেকে ফোক মিউজিক প্রভাব মুক্ত। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম এই জায়গাগুলো থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলে এমসিকিউ প্রশ্ন হতে পারে, শর্ট কোয়েশ্চেন হতে পারে। কিরকম হতে পারে আমি যদি একটু দেখাই, যেমন এখানে বলছে ফোক মিউজিক ইমনেটস ফ্রম ড্যাশ অফ আ কমিউনিটি। ফোক মিউজিক বা লোকসঙ্গীতটা নির্গত হয় বা আবির্ভূত হয়, উদ্ভূত হয় ড্যাশ অফ আ কমিউনিটি, একটা কমিউনিটির ইনসাইড তথা ভিতর থেকে, ব্যাকগ্রাউন্ড তথা প্রেক্ষাপটে, হার্ট তথা হৃদয় থেকে, কোর তথা কেন্দ্র থেকে। তোমার এখানে মনে হতে পারে ইনসাইডও কারেক্ট, হার্টও কারেক্ট, আবার কোরও কারেক্ট। এখন কোনটা হবে? উত্তর হচ্ছে যেটা বইয়ে দেওয়া আছে সেটাই। এর বাহিরে আমরা যাব না, টেক্সটে বইয়ে যেটা দেওয়া আছে সেটাই। তো আমরা দেখছি যে উত্তর হার্ট, হৃদয় থেকে। এখান থেকে যদি প্রশ্ন আসে কিরকম আসতে পারে, বলছে হোয়াট ডু ইউ মিন বাই ফোক মিউজিক অ্যাকর্ডিং টু দ্য টেক্সট। টেক্সট অনুসারে তুমি ফোক মিউজিক বলতে কি বুঝো? এটা উত্তর এইভাবে লিখতে পারি, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট ফোক মিউজিক ইজ দ্যাট টাইপ অফ এনশিয়েন্ট মিউজিক। ওই ধরনের প্রাচীন মিউজিক হুইজ স্প্রিং থেকে আমরা বই দেখেছিলাম স্প্রিং লিখে এখানে প্রেজেন্ট টেন্সে বর্ণনা করছে। স্প্রিংস যেটা আবির্ভূত হয় ফ্রম দ্য হার্ট অফ আ কমিউনিটি, একটা কমিউনিটির হার্ট বা হৃদয় থেকে, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, যে ন্যাচারাল স্টাইলটা আনইনফ্লুয়েন্সড, প্রভাব মুক্ত বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড মডার্ন পপুলার সংস। ওই যে একটু আগে তোমাকে যেটা পড়াইছি ওইটাই, জাস্ট শুরুর দিকে মাঝে একটু এদিক সেদিক করে লিখে দিয়েছে। সো তোমাদের একটা কথা কিন্তু মনে রাখবা যে তোমরা শর্ট কোয়েশ্চেনে পরীক্ষায় আটকে যেতে পারো, এখন থেকেই এই জিনিসগুলো প্র্যাকটিস করো। একটা প্যারাগ্রাফ পড়ো, মানে প্যারাগ্রাফ বলতেও ধরো একটা প্যাসেজে তো অনেকগুলো প্যারা থাকে না, একটা প্যারা পড়ো, পড়ার পর এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এইভাবে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এরপর আমরা আবার প্যাসেজে ফিরে যাই। Any arrangement of sound created by the combination of tune, voice and instrument or dance may be described as music. এখন আমাদেরকে বলবে মিউজিক জিনিসটা কি, মিউজিকের বর্ণনা দিচ্ছে। বলছে যে কোনো ধরনের সমন্বয়, অ্যারেঞ্জমেন্ট মানে কি সমন্বয়, অফ সাউন্ড শব্দের বা ধ্বনির যে কোনো ধরনের সমন্বয়, যেটা ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস এবং ইনস্ট্রুমেন্ট অথবা ড্যান্স। ধরো ধ্বনিটা বা শব্দটা, সুরটা, এখানে সাউন্ড বলতে আমরা সুরও বলতে পারি, যেটা হচ্ছে সংমিশ্রণ অফ টিউন, ভয়েস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অথবা ড্যান্স, এই সব কিছুর সংমিশ্রণে হতে পারে। হয়তো আমরা এটাকে বর্ণনা করতে পারি অ্যাজ মিউজিক হিসেবে, এটাকেই হয়তো আমরা মিউজিক বলতে পারি। বলছে ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং, টিউন অ্যান্ড ডান্স দ্যাট অরিজিনেট ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল, যেটাকে আমরা বলি দ্য ফোক। খুবই ইম্পর্টেন্ট। একটা কথা বলে নিচ্ছি, তোমাদের এইচএসসির জন্য, ইভেন ফাইনাল পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এটা শুধুমাত্র এইচএসসির জন্য না, এডমিশনের জন্য এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। বলছে যে ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং। ফোক মিউজিক হচ্ছে মানে গান, টিউন এবং ডান্স বা নাচ, এগুলোর সমন্বয়, দ্যাট অরিজিনেট যেটা উৎপত্তি হয় ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল। অর্ডিনারি পিপল মানে হচ্ছে সাধারণ মানুষ। এই যে আমরা ফোক বলছি, দ্য ফোক, সাধারণ মানুষের কথা বলছি। এই সাধারণ মানুষের যেই প্রথাগত সংস্কৃতি আছে সেখান থেকে এটা উৎপত্তি হয়। ফর এক্সাম্পল, বাউল সংস আর আ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ডান্স দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য বাউল ট্রেডিশন ইন বেঙ্গল। বলছে বাউল সং হচ্ছে সমন্বয় কিসের? টিউন, মিউজিক এবং নাচের, দ্যাট আর অ্যাসোসিয়েটেড যেগুলো কি সম্পর্কিত উইথ দ্য বাউল ট্রেডিশন ইন বেঙ্গল, বাংলার বাউল ট্রেডিশনের সাথে। আবার এখানে বলছে যে ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, ফোক মিউজিকের কিছু বৈশিষ্ট্য আবার বর্ণনা করবে, খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসতে পারে। বলছে ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক অন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি।
প্যাসেজে এরপরে বলছে ফোক মিউজিকের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো নিয়ে। এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে। বলছে ইট ইজ একদম প্রথম ক্যারেক্টারিস্টিক যেটা বলছে ইট ইজ কম্পোজড, এটা রচিত মানে ফোক মিউজিক গুলো রচিত হয় বাই রুরাল ফোক, গ্রামীণ যেই মানুষজন আছেন তাদের দ্বারা। দেখো এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস না, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। কিভাবে বুঝেছি? সাবজেক্টের পরে যদি এমিজার আসে এরপরে নরমালি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে, কিন্তু এখানে দেখো ভার্বের সাথে আইএনজি না যুক্ত হয়ে ভার্বের ৩ নাম্বার ফর্ম হয়েছে, এরপর আবার প্রিপোজিশন আছে। তো আমরা প্যাসিভ ভয়েস একদম জাতীয় একটা এক্সাম্পল আমরা সবাই জানি, রাইস ইজ ইটেন বাই মি, ওইটার সাথে মিলাও রাইস ইজ ইটেন বাই মি। সো আমি বলবো যে ইংলিশ ফার্স্ট পেপার পড়ার সময় তুমি এমনভাবে পড়বে যাতে করে একই সাথে সেকেন্ড পেপারটাও পড়া হয়ে যায়। আচ্ছা, বলছে ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক, এটা রচিত হয় গ্রাম বাংলার মানুষের দ্বারা অন দ্য বেসিস অফ এনশিয়েন্ট রুলস, প্রাচীন রুল বা নিয়ম নীতি অনুযায়ী, ট্রান্সমিটেড যেটা স্থানান্তরিত হয় ওরালি মৌখিকভাবে। দ্বিতীয়টা বলছে দিস এনশিয়েন্ট রুলস, এই যে প্রাচীন রুলগুলো আছে অফ মিউজিকের হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক, এই প্রাচীন যে রুলগুলো আছে এগুলো প্রভাবিত নয় ঐতিহ্যবাহী অথবা আধুনিক কোনো মিউজিকের দ্বারা। ফোক সংস মে বি সাং, আবার পেসিভ মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, এগুলো হয়তো গ্রুপ অথবা ইন্ডিভিজুয়ালি গাওয়া হয়। সো এটা পরীক্ষাতে এমসিকিউতে থাকতে পারে। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক, ফোক মিউজিকের জন্য কোনো নিয়মিত প্র্যাকটিস প্রয়োজন নাই। এই যে বলছে হুইচ ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ ফোক মিউজিক, ফোক মিউজিকের কোনটা ক্যারেক্টারিস্টিক না, এখানে 4টা আছে। এটা ওরালি ট্রান্সমিটেড, এতে বলেছে আমরা এই যে এখানে দেখেছি ওরালি ট্রান্সমিটেড, তার মানে এটা ক্যারেক্টারিস্টিক, এটাও হবে না উত্তর। বলছে সাং ইন গ্রুপ, গ্রুপে গাওয়া হয়, এখানেও আমরা দেখেছি যে এটা গ্রুপে গাওয়া হয়, তো এটাও হবে না উত্তর। সিম্পল টিউন, এটাও আমরা দেখেছি একদম নর্মাল একটা সুর। আর স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ না, ফোক মিউজিকের কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ না, একদম গ্রাম বাংলা মানুষ যেভাবে কথা বলে কথার সুরে সুরে গান গায় এটাই, তাই না? সো উত্তর কি হবে? স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এরপরের বৈশিষ্ট্যতে বলছে ইট ইজ কম্পোজড, এটা রচিত বা গঠিত অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল। আচ্ছা, এইখানে দেখো একটা জিনিস মাথায় রাখবে, এটাও কিন্তু প্যাসিভ না। আচ্ছা, বলছে এটা গঠিত হয় এবং পারফর্মড হয়, মানে এটা ধরো পারফর্ম করে, অভিনয় করে বা গায় বাই ইলিটারেট অর সেমি লিটারেট, অশিক্ষিত অথবা আংশিক, এখানে শিক্ষিত হবে, আংশিক শিক্ষিত, হ্যাঁ এরকম মানুষজনদের দ্বারা। ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিং অ্যান্ড থটস, এটা হচ্ছে স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, হ্যাঁ। আচ্ছা, আর এক্সপ্রেশন মানে কি? প্রকাশ, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রকাশ অফ ফিলিং অ্যান্ড থটস, অনুভূতি এবং চিন্তার, ইন ইজি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে কি সহজ ভাষায়, লোকাল ডায়ালেক্ট, আঞ্চলিক ভাষা, ডায়ালেক্ট মানে হচ্ছে আঞ্চলিক ভাষা বা উপভাষা, অ্যান্ড সিম্পল টিউন, একদম খুবই সিম্পল সুর, যেটা আমরা একটু আগে দেখেছি। সো এটাও কিন্তু ফোক মিউজিকের বৈশিষ্ট্য। অ্যান্ড সিম্পল টিউন, ওকে। এরপর বলছে বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর আপেলিং, এই ফোক মিউজিকের যে শব্দগুলো আছে, গানের যে কথাগুলো আছে এবং যে সুর আছে, এই দুইটাই কি আপেলিং তথা মনোমুগ্ধকর। ডেসপাইট ইটস ইউনিভার্সাল আপিল, এইটার মানে একদম ইউনিভার্সাল আপিল তথা আবেদন থাকা সত্ত্বেও ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, মানে সবাই এটা পছন্দ করে, সবাই এটা পছন্দ করা সত্ত্বেও ইট ইউজেস, এটা ব্যবহার করে লোকাল ডায়ালেক্ট, মানে স্থানীয় যেই ভাষা আছে, আঞ্চলিক ভাষা বা উপভাষা আছে সেটা ব্যবহার করে। আচ্ছা, ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, প্রকৃতির উপর এবং গ্রামীণ যে পরিবেশ আছে সেটার উপর। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন বলতে বুঝেছে স্পষ্ট অভিব্যক্তি, এটা হচ্ছে একটা স্পষ্ট অভিব্যক্তি অফ দ্য জয়স অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের যে আনন্দ, হাসি খুশি এবং দুঃখ, সরো মানে কি দুঃখ আছে, এগুলোর স্পষ্ট অভিব্যক্তি, মানে গানগুলোতে আমাদের দৈনন্দিন জীবনের হাসি কান্না সুখ দুঃখ সব উঠে আসে। ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস, এটা ব্যবহার করে সিম্পল এবং মানে খুবই সহজ সাপটা
এবং প্রাকৃতিক ছন্দ। অ্যান্ড ইট কন্টেইনস, এটা ধারণ করে স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, একটা গভীর বা স্ট্রং শক্তিশালী আবেগপূর্ণ অভিব্যক্তি অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। মানে এই ফোক মিউজিকগুলো মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদ ওই টাইপ জিনিসগুলোকেও ইনক্লুড করে বা অন্তর্ভুক্ত করে। এই যে দেখো এখান থেকে যদি প্রশ্ন আসে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক, ফোক মিউজিকের ক্যারেক্টারিস্টিক গুলো কি কি, তো আমরা কিভাবে করব মনে রাখবো। প্রথমে ডাব্লিউ ওয়ার্ডটা বাদ দিবা, তারপর এই অক্সিলারি ভার্বটা একটু দূরে রাখবা, শুরু করবা এখান থেকে। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক, অক্সিলারি ভার্বটা এইখানে আনবা, আর তারপর হাইফেন দিয়ে তুমি উত্তরটা লেখা শুরু করবা। উত্তর তো সহজ, এই যে এখানে দেওয়া আছে এগুলো লিখে দিলেই হবে। হ্যাঁ, এই যে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক আর, তারপর হাইফেন বা কোলন দিয়ে তুমি এই যে এইভাবে লিখতে পারো। ঠিক আছে? ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। আমরা কিন্তু আবার প্যাসেজে ফিরে আসছি। আমি তোমাদেরকে প্যাসেজের মাঝে মাঝে কিছু এমসিকিউ দিচ্ছি, কোয়েশ্চেন দিচ্ছি এই কারণে যে এই প্যাসেজ থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে, কি টাইপের এমসিকিউ আসতে পারে, এটা যাতে আগে থেকে তোমার ধারণা থাকে। বাংলাদেশে ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। ফোক মিউজিকের মানে বেশ ভ্যারাইটি আছে, মানে বিভিন্নতা আছে। ভ্যারাইটি মানে কি? বিভিন্নতা, অনেক রকমের হয়। উইথ সংস কম্পোজড অন কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ। মানে এই গানগুলো তো কম্পোজ মানে কি? রচিত হয় বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে, কখনো সংস্কৃতি, উৎসব, ভিউজ অফ লাইফ, জীবন দর্শন, ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারাইন লাইফ, নদীমুখী লাইফ। মানে বুঝাচ্ছে যে ধরো তোমার এলাকাটা নদীমাতৃক, তো তোমার যেই, তুমি যদি বরিশালে হও বা ওইরকম নদীমাতৃক এলাকার হও, তোমার এলাকায় ওই নদী কেন্দ্রিক গান একটু বেশি থাকবে। আর ধরো আরেকজনের এলাকাটা হচ্ছে পাহাড় পর্বত, ধরো সিলেটের কেউ হইলো, ওদের এলাকায় আবার ওই টাইপের গান হবে, রাইট? সমতলের যারা আছে তারা আবার একটু ডিফারেন্ট ওয়েতে গাইবে, এই ব্যাপারটাই বুঝাচ্ছে। বলছেন মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোটস। বলছে আধ্যাত্মিক গানগুলো রচিত হয়েছে ইউজিং দ্য মেটাফোর্স, রূপক ব্যবহার করে। কাদেরকে? রিভার্স অ্যান্ড বোটস, মানে আধ্যাত্মিক অন্য জগতের যে গানগুলো আছে এগুলো গাওয়ার ক্ষেত্রে দুইটা জিনিসকে রূপক হিসেবে ব্যবহার করেছে, একটা হচ্ছে নদী আর একটা হচ্ছে নৌকা। আচ্ছা, বলছে সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু আমাদের দেশটা হচ্ছে মূলত রিভারাইন, নদীমাতৃক, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্ট্যান্ট জনরা অফ ফোক মিউজিক। বলছে ভাটিয়ালি ফর্মটা, ভাটিয়ালি রূপগুলো, মানে ভাটিয়ালি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ শ্রেণী অফ ফোক মিউজিক। ফোক মিউজিকের অনেক জনরা আছে, অনেক শ্রেণী আছে, তার মধ্যে ভাটিয়ালি একটা। কারণ কি? আমাদেরটা যেহেতু একটা নদীমাতৃক দেশ। নেচার প্লেজ আ রোল ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদম অফ ফোক মিউজিক। বলছে প্রকৃতি প্লেজ আ রোল, একটা ভূমিকা পালন করে, ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদম অফ ফোক মিউজিক। এই লোকসঙ্গীত বা ফোক মিউজিকের যে কন্টেন্ট মানে বিষয়বস্তু, আর রিদম মানে ছন্দ, এই লোকসঙ্গীতের যে বিষয়বস্তু এবং ছন্দ আছে, এই বিষয়বস্তু মানে একটা গান, পরের গানটা আমি কি নিয়ে গাইবো, ছন্দটা কি হবে, এই জিনিসটা আসে মূলত নেচার থেকে, মানে প্রকৃতি এই জায়গায় ব্যাপক একটা ভূমিকা পালন করে। দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, reflecting changes in the natural environment and the dialects people use. ফোক মিউজিক অফ বাংলাদেশ, বাংলাদেশের যে ফোক মিউজিক আছে এটা ভেরি করে, মানে ভিন্ন ভিন্ন হয় ফ্রম রিজিয়ন টু রিজিয়ন। এক রিজিয়নে যেমন আরেক রিজিয়নে এমন না, যেমনটা বললাম বরিশালে যেমন হবে এটা আবার সিলেটে এমন হবে না। রিফ্লেক্টিং চেঞ্জেস, তো এই গানগুলোতে এই জিনিসটা পরিবর্তন হয় যে চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের যে পরিবর্তনগুলো আছে এটা ফুটে আসে। ওই যে বরিশালের প্রাকৃতিক পরিবেশ আর সিলেটেরটা সেম না, সো ফোক মিউজিকে এটা ফুটে আসে। অ্যান্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ, এবং উপভাষা যা বা আঞ্চলিক ভাষা যা মানুষজন ব্যবহার করে সেটা ফোক মিউজিকগুলোতে উঠে আসে। কেন? বরিশালের ভাষা আর সিলেটের ভাষা সেম না, সেটাই। দাস দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, উত্তর দিকের মানুষজন কি গায়? ভাওয়াইয়া। দ্য ইস্টার্ন, পূর্ব দিকের ওরা গায় হচ্ছে ভাটিয়ালি, অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন
যারা আছেন তারা গায় হচ্ছে বাউল সংস। এরপর বলছে দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট এথনিক মাইনরিটিস such as the Chakma, Manipuris, Santal or Tripuris have also influenced folk music. বলছে সংস্কৃতি এবং জীবনধারা, কালচার মানে সংস্কৃতি, লাইফস্টাইল বলতে কি জীবনধারা বোঝাচ্ছে, অফ দ্য ডিফারেন্ট এথনিক মাইনরিটিস মানে ভিন্ন ভিন্ন যে নৃতাত্ত্বিক সংখ্যালঘু গোষ্ঠী আছে তাদের, যেমন ধরো চাকমা, মণিপুরি, সাঁওতাল, ত্রিপুরা, ওনাদের যে কালচার এবং লাইফস্টাইল আছে সেটাও কিন্তু ফোক মিউজিক বা লোকসঙ্গীতে কি প্রভাবিত করে। দেয়ার ইন্টারেকশন উইথ বেঙ্গলি কালচার অ্যান্ড লাইফস্টাইল ওভার দ্য ইয়ার্স হ্যাভ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড ইন দ্য রিচনেস অফ ফোক মিউজিক। তাদের যে ইন্টারেকশন আছে, মিথস্ক্রিয়া আছে বাংলা সংস্কৃতির সাথে, বাংলা সংস্কৃতির সাথে তারা কিন্তু মিশে, রাইট? এই তাদের বাংলা সংস্কৃতির সাথে যে ইন্টারেকশন আছে এবং বাংলার যে লাইফস্টাইল আছে বেঙ্গলি, সেটার সাথে যেই তাদের ইন্টারাকশন হয় ওভার দ্য ইয়ার, বছরের পর বছর যে হয়ে আসছে, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, এটা স্পষ্টভাবে প্রতিফলিত হয় ইন দ্য রিচনেস অফ ফোক মিউজিক, লোকসঙ্গীতের সমৃদ্ধতায়। মানে এই যে গোষ্ঠীগুলোর নাম আমরা বললাম, চাকমা, মণিপুরি, সাঁওতাল, ত্রিপুরা, ওনাদের বাঙালি সংস্কৃতির সাথে যেই ইন্টারাকশন হয়, মিথস্ক্রিয়া হয়, বাঙালি লাইফ স্টাইলের সাথে যে মিথস্ক্রিয়াটা হয়, এটা বছরের পর বছর তো হয়েই আসছে, তাই না? এই পুরো ব্যাপারটা ওভারঅল আমাদের যে ফোক মিউজিক আছে, লোকসঙ্গীত আছে, এটাকে আরো বেশি সমৃদ্ধ করে তোলে। ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। ফোক সংগুলো হয়তো বা লোকসঙ্গীতগুলো হয়তো গাওয়া হয়ে থাকে এককভাবে অথবা ইন কোরাস, একসঙ্গে, মানে দলীয়ভাবে। ফোক সংস সাং ইন্ডিভিজুয়ালি ইনক্লুড বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, মানে এককভাবে যে গানগুলো গাওয়া হয় সেগুলো কি কি? বাউল, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি। ওয়াইল সংস সাং ইন কোরাস, একসাথে যে গানগুলো গাওয়া হয় সেগুলো কি? কবি গান, লেটো, আলকাপ, গাম্ভীরা। Some songs are regional in character, but others are common to both Bangladesh and West Bengal. কিছু কিছু গান আছে যেগুলো অঞ্চল ভিত্তিক ইন ক্যারেক্টার, মানে বৈশিষ্ট্যটাই এমন যে এটা বাংলাদেশের মানে এই অঞ্চলটার জন্য। আরেকটা হচ্ছে ধরো কিছু কিছু গান আছে শুধুমাত্র পশ্চিম বাংলার জন্য, ঠিক আছে, এরকম করে। আচ্ছা, সিমিলারলি সাম সংস বিলং ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, দ্য হিন্দুস অর দ্য মুসলিমস। মানে একইভাবে কিছু গান আছে যেগুলো ডিস্টিংটিভলি মানে হচ্ছে নির্দিষ্টভাবে সম্পর্কিত হওয়া, টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, শুধুমাত্র একটা ধর্মীয় সম্প্রদায়ের প্রতি। মানে কিছু গান আছে ধরো সেগুলো শুধু হিন্দুরাই গায় অথবা শুধু মুসলমানরাই গায়, রাইট? আচ্ছা, আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, আরো কিছু গান আছে যেগুলো এই ধর্মীয় যে বাউন্ডারি আছে, সীমানা আছে, এটা অতিক্রম করে, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে ওই গানগুলো গাওয়া হয়। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন, কিছু কিছু গান আছে শুধুমাত্র, এক্সক্লুসিভলি মানে হচ্ছে বিশেষভাবে, শুধুমাত্র পুরুষদের জন্য। আদার্স টু উইমেন, কিছু গান আছে শুধুমাত্র নারীদের জন্য। হোয়াইল সাম আর সাং বাই বোথ মেন অ্যান্ড উইমেন, কিছু কিছু গান আছে যেগুলো পুরুষ নারী উভয়ের জন্যই মানে গাওয়া হয়, উভয়ই গায়। Thus, only women compose and sing ব্রতগান এন্ড মেয়েলি গীত, মানে শুধুমাত্র নারীদের জন্য যে গানগুলো আছে রচনা করেন এবং গান তারা, সেগুলো হচ্ছে ব্রতগান, মেয়েলি গীত। বাট বোথ মেন অ্যান্ড উইমেন পার্টিসিপেট ইন দ্য ওল্ড প্র্যাকটিস অফ রুফ বিটিং, মানে নারী পুরুষ দুজনেই অংশগ্রহণ করে ইন দ্য ওল্ড প্র্যাকটিস, পুরানো সেই চর্চা থেকে, অফ রুফ বিটিং, ছাদে ডাকডোল বাজানো আর কি, মূলত এটা এক ধরনের গান, সংস দ্যাট আর সাং হোয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফার্মিং রুফটপস। এই গানগুলো গাওয়া হয় যখন বিটিং ডাউন, আঘাত করা হয়, অ্যান্ড ফার্মিং রুফটপস, ছাদকে মূলত ধরো, ফার্ম মানে মজবুত করা, ছাদকে মজবুত করার জন্য ছাদে আঘাত করে আর গান গায় তখন, সো ওইগুলোকেই বলা হয় রুফ বিটিং সংস। আচ্ছা, এরপর বলছে ডিফারেন্ট ফোক সংস বিলঙ্গিং টু ডিফারেন্ট রিজিয়নস অফ বাংলাদেশ আর লিস্টেড বিলো, মানে ভিন্ন ভিন্ন ফোক সংস বা লোকসঙ্গীত আছে যেগুলো ভিন্ন ভিন্ন অঞ্চলের জন্য, ঠিক আছে। যেমন বাউল অ্যান্ড স্পিরিচুয়াল সং যেগুলো আছে, বাউল এবং আধ্যাত্মিক যে গানগুলো আছে এগুলো গায় বেশিরভাগ কুষ্টিয়া, বীরভূম এবং
পশ্চিম বাংলার ওনারা। জারি গান গায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর এবং মুর্শিদাবাদ। ভাওয়াইয়া গান গায় রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনা, কোচবিহার। গাম্ভীরা গান গায় রাজশাহী, মালদা। আর ওয়েডিং সংস মানে বিয়ের গান সবাই গায়, এই যে অল রিজিয়ন্স, সব অঞ্চলেই গাওয়া হয়। রুফ বিটিং সংস, ওই যে ছাদে ঢোল পেটানো বা ছাদে গান গাওয়া যেটা হয়, দ্য নর্দার্ন রিজিয়ন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের নর্দার্ন রিজিয়ন্সের মানুষজন। সারি গান গায় দ্য লোয়ার মার্সি রিজিয়ন্স অফ সিলেট অ্যান্ড ময়মনসিংহ। ভাটিয়ালি গান গায় নিয়ারলি অল রিজিয়ন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রায় সবগুলো অঞ্চল। এরপর পেস্টোরাল সংস গায় কারা কারা? ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ। এগুলো হচ্ছে মূলত কোন অঞ্চলের মানুষজন কোন গানগুলো গায়। আচ্ছা, এতটুকু ছিল আমাদের এই যে ইউনিট 12 লেসন 2 এর ফোক মিউজিকের প্রথম পার্ট। আমরা এই পার্টে মূলত ফোক মিউজিক সম্পর্কে একদম ডিটেইলে জানলাম, আমাদের প্যাসেজে যতটুকু দেওয়া আছে। পরের পার্টটা লালন শাহকে নিয়ে, আমরা লালন শাহকে নিয়েও কথা বলবো। এইচএস ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 12 লেসন 2 ফোক মিউজিকে মূলত দুইটা পার্ট, যেটা আমরা দেখলাম যে একটা পার্টে ফোক মিউজিক নিয়ে কথা বলা হয়েছে, আরেকটা পার্টে ফোক মিউজিক রিলেটেড একজন বিখ্যাত ব্যক্তির নাম আছে, তিনি হচ্ছেন লালন শাহ। তাকে নিয়ে মূলত আমরা এখন কথা বলবো। বলছে লালন শাহ ইজ বেস্ট নোন এজ এন আইকন অফ দ্য বাউল ট্রেডিশন ইন বেঙ্গল, although he was also a philosopher, thinker and social reformer. বলছেন লালন শাহ হচ্ছে বেস্ট নোন, মানে একদম সবচেয়ে যেই মানে বেশি যেই কারণটাতে তিনি পরিচিত সেটা হচ্ছে তিনি একজন প্রতীক, আইকন অফ দ্য বাউল ট্রেডিশন ইন বেঙ্গল, বাংলার বাউল ট্রেডিশন বা ঐতিহ্যের তিনি একজন প্রতীক। অলদো, যদিও হি ওয়াজ অলসো আ ফিলোসফার, তিনি আরো কি কি ছিলেন? তিনি দার্শনিক ছিলেন, থিঙ্কার, চিন্তাবিদ ছিলেন, সোশ্যাল রিফর্মার তথা সমাজ সংস্কারক ছিলেন। হি প্রিচড, তিনি প্রচার করেন রিলিজিয়াস টলারেন্স মানে ধর্মীয় সহিষ্ণুতা, অ্যান্ড রিজেক্টেড, তিনি প্রত্যাখ্যান করেন সোশ্যাল ডিফারেন্সেস বেসড অন ক্লাস, কাস্ট অ্যান্ড ক্রেড, মানে তিনি ধর্মীয় সহিষ্ণুতা অ্যাকসেপ্ট করেন বা প্রচার করেন, আর তিনি প্রত্যাখ্যান করে দেন সামাজিক যে পার্থক্য আছে কিসের ভিত্তিতে? ক্লাস, শ্রেণী, তারপর কাস্ট অ্যান্ড ক্রিড মানে ধর্ম, বর্ণ, শ্রেণী, এগুলোর ভিত্তিতে সামাজিকভাবে যে জিনিসটা মানে বলা হয় যে তুই এই ধর্মের, তুই নিচে থাক, মানে তুই এই সুবিধাটা পাবি না, তুই ওই বর্ণের, তোকে আমরা এই সুবিধাটা দিব না, এটা থেকে বঞ্চিত করবো, মানে উনি এই জিনিসটাকে রিজেক্ট করে দেন, উনি এটা পছন্দ করেন নাই, এরকম মানে বৈষম্য। হি অলসো বিলিভড, তিনি আরো বিশ্বাস করতেন দ্যাট যে আ সার্চ ফর ট্রুথ শুড বিগিন উইথ দ্য বডি, মানে সত্যের সন্ধানটা শুরু হওয়া উচিত উইথ দ্য বডি হুইচ রিফ্লেক্টস দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, মানে বডি থেকে এটা শুরু হওয়া উচিত যেটা প্রতিফলন ঘটায় দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, সৃষ্টির রহস্যের। এখানে বলছে হু ওয়াজ লালন শাহ, লালন শাহ কে ছিলেন? অ্যান আইডল থিঙ্কার, অ্যান এডুকেটেড সোশ্যাল রিফর্মার, অ্যান worshipper of idols in Bengal, an idol of the Baul tradition in Bengal. So এটাই হবে, রাইট? এটা আমরা প্যাসেজে পড়েছি। The term social reformer means, social reformer বলতে কি বোঝায়? আমরা একটু আগে দেখেছি social reformer মানে কি? সমাজ সংস্কারক, রাইট? So an agent of social change, মানে এজেন্ট মানে কি? প্রতিনিধি। আর social revolutionary মানে হচ্ছে একটা মানে রেভলিউশনারি বলতে আর কি বিপ্লবী বোঝায়, আর সোশ্যাল মানে তো সামাজিক। সোশ্যাল রিঅ্যাকশনারি, রিঅ্যাকশনারি মানে হচ্ছে প্রতিক্রিয়াশীল। অ্যান এজেন্ট অফ সোশ্যাল অ্যানার্কি, অ্যানার্কি মানে কি? বিশৃঙ্খলা। সো উত্তর হবে কি? অ্যান এজেন্ট অফ সোশ্যাল চেঞ্জ। এরপর বলছে অলদো লালনস songs are admired for the profound philosophical and mystical insights they offer, he did not receive any formal education. বলছে যদিও লালনের যে গানগুলো আছে, সঙ্গীতগুলো আছে, এগুলো প্রশংসিত, আর অ্যাডমায়ার পেসিভ ভয়েস, প্লিজ এগুলো নোটিস করে তোমরা পড়ার সময় যে কোনটা অ্যাক্টিভ, কোনটা পেসিভ, কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোন জায়গায় রাইট ফর্ম ভার্বের কোন ইউজটা হয়েছে। বলছে যদিও লালনের সঙ্গীতগুলো প্রশংসিত হয়েছে ফর দ্য প্রোফাউন্ড ফিলোসফিক্যাল অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইটস, প্রোফাউন্ড মানে হচ্ছে গভীর, ফিলোসফিক্যাল মানে দার্শনিক, আর মিস্টিক্যাল মানে হচ্ছে আধ্যাত্মিক, ইনসাইট মানে হচ্ছে অন্তর্দৃষ্টি। বলতেছে যে যদিও লালনের যে সঙ্গীতগুলো আছে এগুলো প্রশংসিত হয়েছে তার গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির কারণে,
হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, তিনি গ্রহণ করেননি কোনো ফর্মাল বা প্রাতিষ্ঠানিক শিক্ষা। তো মানে তার গানগুলো শুনলে তুমি ওই গানগুলোতে দার্শনিক এবং আধ্যাত্মিক কিছু বিষয় পাবা, বাট উনি কিন্তু কোনো পড়াশোনা করেন নাই। নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার যেই আর্লি লাইফ আছে, শৈশবকাল আছে, ছোট জীবনের একদম শুরুর স্টেজটা আছে, সেটার ব্যাপারে খুব বেশি জানা যায় নাই। আ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তার ব্যাপারে খুব জনপ্রিয় একটা গল্প আছে যে হুইচ মেনি বিলিভ টু বি ট্রু, অনেকেই বিশ্বাস করেন ওই গল্পটা সত্য। এটা হচ্ছে কি, ওয়াইল অন আ পিলিগ্রিমেজ, পিলিগ্রিমেজ মানে হচ্ছে তীর্থযাত্রা। হ্যাঁ, যখন তীর্থযাত্রায় টু আ হোলি প্লেস, একটা পবিত্র জায়গায় তীর্থযাত্রা করেন লালন, হু ওয়াজ বর্ন আ হিন্দু, লালন তিনি হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেন, কন্ট্রাক্টেড স্মল পক্স মানে তার গুটি বসন্ত হয়, অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডেড বাই হিজ কম্পেনিয়ন্স, কম্পেনিয়ন্স মানে হচ্ছে সাথী, মানে একটা অনেকে মিলে একটা তীর্থযাত্রা করে যে পবিত্র একটা জায়গায় যাব আমরা, ওই রকম অনেকেই ধরে মানে একসাথে যাচ্ছিল, লালনও তাদের সাথে যাচ্ছিলেন, লালন ছিলেন একজন হিন্দু। আচ্ছা, যাচ্ছেন ভালো কথা, সবকিছু ঠিকঠাক। আচ্ছা, যাওয়ার পথে লালনের গুটি বসন্ত হয়। হ্যাঁ, এই রোগটার কারণে তাকে অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যক্ত করা, একদম মানে বাদ দিয়ে দেওয়া আর কি। তার যে সঙ্গী সাথীরা আছে তারা তাকে পরিত্যক্ত করে, অর্থাৎ তাকে রেখেই চলে যায়। মুসলিম ফকির নাম হচ্ছে সিরাজ শাহ picked him up and took him to his own house where he nursed him back to health. একজন মুসলিম ফকির যার নাম হচ্ছে সিরাজ শাহ, তিনি তাকে তুলে নেন, picked him up তাকে তুলে নেন, and took him to his own house। দেখো এন্ডের আগের ভার্বটা ভি2, রাইট, পাস্ট টেন্সে আছে, পাস্ট ফর্মে আছে, এন্ডের পরেও কিন্তু পাস্ট ফর্মেই হবে, এই যে ভি2 টুক। আচ্ছা, তাহলে একজন মুসলিম ফকির সিরাজ শাহ তাকে তুলে নেন এবং তাকে তার নিজের বাড়িতে নিয়ে পরিচর্যা করলেন, যত্ন নেন এবং তার সেই আগের স্বাস্থ্যে ফিরিয়ে দেন, মানে সুস্থ করে তোলেন সহজ ভাষায়। When Lalon returned home, his family refused to take him in as he had lived in a Muslim household. যখন লালন বাড়িতে ফিরে যায়, তার পরিবারের মানুষজন রিফিউজড টু টেক হিম, তাকে গ্রহণ করতে মানে অস্বীকৃতি জানায় আর কি, যে আমরা তোমাকে নিব না। এস যেহেতু হি হ্যাড লিভড ইন আ মুসলিম হাউসহোল্ড, মানে বলতেছে যে যেহেতু তুমি একটা মুসলিম পরিবারে এতদিন ছিলে, সো তোমাকে আমরা আর গ্রহণ করবা না, তুমি আমাদের ফ্যামিলির আর কেউ না। সো লালন রিটার্ন টু দ্য সিরাজ শাহ অ্যান্ড টুক আপ আ লাইফ অফ ডিভোশন অ্যান্ড অ্যাসেটিজম আন্ডার হিজ গাইডেন্স। বলছে লালন ফিরে যায় টু সিরাজ শাহ, সিরাজ শাহের কাছে, অ্যান্ড টুক আপ, এই যে দেখেছো এন্ডের আগে ভি2, এন্ডের পরেও কিন্তু ভি2, এরকম এন্ড বাট অর এগুলোর আগে এই নিয়মটা প্রযোজ্য। আচ্ছা, লালন তখন সিরাজ শাহের কাছে ফিরে যায় এবং ভক্তি এবং ত্যাগের জীবনযাপন গ্রহণ করে, সিরাজ শাহের ভক্তি মানে ভক্ত হয় এবং একই সাথে ত্যাগের জীবনযাপন গ্রহণ করে, মানে ওইটা আলাদা একটা লাইফ, আধ্যাত্মিক একটা জগৎ। আন্ডার হিজ গাইডেন্স, তার তত্ত্বাবধানে। আফটার দ্য ডেথ অফ শাহজি, শাহজির এই যে সিরাজ শাহের মৃত্যুর পর লালন স্টেপড আপ এন আখড়া অর মোনাস্টারি, মানে লালন সেখানে একটা আখড়া স্থাপন করে, অথবা এটাকে বলা হয় আশ্রম। কোথায়? ইন চেউরিয়া নিয়ার কুষ্টিয়া, কুষ্টিয়ার কাছে চেউরিয়াতে। It soon attracted admirers and mystics in search of salvation who became initiated into Baul asceticism and became his disciples. অর্থাৎ বলছে এটা শীঘ্রই অ্যাট্রাক্ট করে, আকর্ষিত করে অ্যাডমায়ারার্স ভক্তদেরকে, অ্যান্ড মিস্টিক্স আধ্যাত্মিক সাধক যারা, যারা হচ্ছে ইন সার্চ অফ সালভেশন মুক্তির খোঁজে, মুক্তি খুঁজে যারা, হু বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিসিজম, যারা দীক্ষিত হয় বাউল অ্যাসেটিসিজমে। অ্যাসেটিসিজম মানে কি? এই যে ত্যাগের জীবনযাপন, বাউল ত্যাগের জীবনযাপন, অ্যান্ড বিকেম হিজ ডিসাইপলস, তারা তার শিষ্য হয়, মানে সব মিলিয়ে তারা হচ্ছে ওনার লালনের শিষ্য হয়। এখানে যারা লালন কি গ্রহণ করে মনে আছে তো? ত্যাগের জীবনযাপন। সো ওনারাও এটা গ্রহণ করে। As Lalon began writing and composing songs which his disciples sang with the accompaniment of ektara or dotara, his fame spread to faraway places. অর্থাৎ যেহেতু
লালন বিগেন রাইটিং অ্যান্ড কম্পোজিং সংস। লালন শুরু করেছিল লিখা এবং গান রচনা করা, হুইচ হিজ ডিসেপলস, যেটা তার যে শিষ্যরা আছেন তারা গাইতেন উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট, সাথে বাজানো যে বাদ্যযন্ত্র আছে একতারা দোতারা এগুলো দিয়ে। হিজ ফেম স্প্রেড, তার যে সুনাম সুখ্যাতি আছে এটা ছড়িয়ে যায় টু ফার অ্যাওয়ে প্লেসেস, দূরবর্তী স্থানগুলোতে। রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামং দোজ হু অ্যাডমায়ার্ড হিম, মানে লালনকে প্রশংসা করেছেন এমন মানুষদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুলও ছিলেন। অ্যান্ড ওয়ার ইনফ্লুয়েন্সড, এই দুজন ব্যক্তি প্রভাবিত হন বাই হিজ সহজিয়া ফিলোসফি। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। সহজিয়া ফিলোসফি জিনিসটা কি? দ্য অ্যাটেইনমেন্ট অফ দ্য সেলফ থ্রু দ্য সিম্পল ট্রুথস দ্যাট রিসাইডস ইন ওয়ানস ওন বডি অ্যান্ড সোল নট আউটসাইড, হুইচ ক্যান বি রিচড থ্রু সাধনা অর মেডিটেশন। মানে বলতেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম লালনকে নিয়ে প্রশংসা করেছেন এমন মানুষদের মধ্যে দুইজন। আচ্ছা, তারা প্রভাবিত হয়েছেন লালনের সহজিয়া ফিলোসফি এই জিনিসটা দ্বারা। এখন সহজিয়া ফিলোসফির বর্ণনা দিচ্ছে যে এটা হচ্ছে দ্য অ্যাটেইনমেন্ট অফ দ্য সেলফ, আত্মকে অর্জন করা, নিজেকে অর্জন করা, থ্রু দ্য সিম্পল ট্রুথস, সহজ সত্য দ্বারা, দ্যাট রিসাইড, যেটা বসবাস করে, ইন ওয়ানস ওন বডি, একজনের নিজের দেহে, অ্যান্ড সোল, এবং তার নিজের আত্মায়, মনে, নট আউটসাইড, বাহিরে কোথাও নয়, হুইচ ক্যান বি রিচড, আর এই জিনিসটা পাওয়া পসিবল, এই জিনিসটাকে অর্জন করা সম্ভব থ্রু সাধনা ওর মেডিটেশন, সাধনা বা মেডিটেশনের মাধ্যমে। Many of his disciples also became famous for their songs. তার অনেক শিষ্যরা আছেন যারা ফেমাস হয়েছেন তাদের সঙ্গীতের জন্য। দে ইনক্লুডেড, তারা কারা? একজন হচ্ছে ধরো কাঙাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই, দুদু শাহ, ওনারা হচ্ছে উল্লেখযোগ্য। এতটুকু ছিল আমাদের লালন শাহের যেই পার্টটা এই লেসনের, এটাই। এখন আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা কি দেখো, ভালো করে পড়ো। রিড দ্য অ্যাবাভ টেক্সট, মানে উপরের যে টেক্সটটা আছে এটা মূলত প্রথম টেক্সটার কথা বলছি, কিন্তু আমরা ওই যে ফোক মিউজিকের প্রথম পার্টটা। অ্যান্ড মেক আ ফ্লো চার্ট অন দ্য আসপেক্ট অফ ফোক মিউজিক। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে এই জায়গায় ফ্লো চার্টের এই জায়গায় যে জিনিসটা চাই তোমাকে মূলত এই জিনিসগুলোই এই যে বাকি জায়গাগুলোতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ফ্লো চার্ট কিভাবে লিখতে হবে না লিখতে হবে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, তুমি চাইলে সেটা দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে রাখছি। আচ্ছা, সো তোমরা যেই কাজটা করবা, এই উত্তরটা এক তো লেখা আছে 1 থেকে 6 পর্যন্ত, জাস্ট টাইপ করে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাকে রিপ্লাই দিয়ে দিব যে তোমার উত্তরটা কারেক্ট হয়েছে কি হয় নাই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওটাতে একটা লাইক দিতে পারো, প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যদি তুমি ফেসবুকে দেখে থাকো তাহলে এই যে পেজে দেখছো সেখানেও তুমি যুক্ত থাকতে পারো। আর হ্যাঁ, তোমার বন্ধু বান্ধবকেও বলতে পারো যদি তোমার সত্যিকার অর্থে ভিডিওটা ভালো লাগে। তোমার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।